আসসালামু আলাইকুম, স্বাগত এনএনটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি খাদিজা পপি। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে সেনাকুঞ্জে দেখে কাঁদলেন মির্জা ফখরুল। তরুণদের প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করব সিইসি। 21 আগস্ট গ্রেনেড হামলা, আপিল শুনানি শেষ, রায় যে কোনো দিন। সিইসি সহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার। 18 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই। হাসিনার ষড়যন্ত্রে একের পর এক অস্থিরতার চেষ্টা। ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই। মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। এক সপ্তাহে রিজার্ভ বাড়ল 6,10,00,000 এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনাবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 6 বছর পর খালেদা জিয়াকে একটি অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন। মির্জা ফখরুল পরে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অনেক শ্রম দিয়েছেন। তিনি আরো বলেন, গত 12 বছর ধরে খালেদা জিয়াকে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখার পরিকল্পনা করা হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনাবাসীর সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 6 বছর পর খালেদা জিয়াকে একটি অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন। মির্জা ফখরুল পরে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অনেক শ্রম দিয়েছেন। তিনি আরো বলেন, গত 12 বছর ধরে খালেদা জিয়াকে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখার পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানান। কাকতালীয়ভাবে এই মুহূর্তে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রথমবারের মতো যোগ দেন, যা গণতন্ত্রের জন্য তার অবদানকে তুলে ধরেছিল। অনুষ্ঠানটি অনেক বিএনপি নেতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়, যেখানে তারা খালেদা জিয়াকে সমর্থন ও সম্মান জানান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা এবং তাদের মধ্যে ডাক্তার মোহাম্মদ ইউনুস সহ নানা রাজনৈতিক দলের নেতাগণও উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অন্যান্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়। নতুন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন সম্প্রতি তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, তরুণদের প্রত্যাশা বুঝে তাদের ক্ষমতাকে মূল্যায়ন করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের ক্ষেত্রে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিইসি জানান, নির্বাচনের চাপ বিষয়ক প্রশ্নের জবাবে তিনি আগের কমিশনের চ্যালেঞ্জগুলি সম্পর্কিত মন্তব্য করতে ইচ্ছুক নন, কারণ তার দায়িত্বের সময়কালের মধ্যে পার্থক্য রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির জন্য তাকে গভীরভাবে সচেতন হতে হবে, কারণ জনগণের বঞ্চনার ইতিহাস রয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। নতুন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন সম্প্রতি তরুণদের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, তরুণদের প্রত্যাশা বুঝে তাদের মতামতকে মূল্যায়ন করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের ক্ষেত্রে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সিইসি জানান, নির্বাচনের চাপ বিষয়ক প্রশ্নের জবাবে তিনি আগের কমিশনের চ্যালেঞ্জগুলি সম্পর্কিত মন্তব্য করতে ইচ্ছুক নন, কারণ তার দায়িত্বের সময়কালের মধ্যে পার্থক্য রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির জন্য তাকে গভীরভাবে সচেতন হতে হবে, কারণ জনগণের বঞ্চনার ইতিহাস রয়েছে। তিনি বলেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ এবং এই লক্ষ্য অর্জনের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে দেশের রাজনৈতিক ইতিহাসে অনেকেই প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, যা ভোটের অধিকার প্রতিষ্ঠার এক মূল দাবির অংশ। মানুষের পছন্দের প্রার্থী নির্বাচন করার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। এএম নাসির উদ্দিন বলেন, সকলের সহযোগিতা নিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করায় তিনি যৌক্তিকতার ভিত্তিতে কাজ করতে চান এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আশাবাদী।
21 আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিল ও ডেট রেফারেন্সের শুনানি হাইকোর্টে সম্পন্ন হয়েছে এবং রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। ডিস নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে সম্পন্ন হয়েছে এবং রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত এই মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে, যাতে 24 জন নিহত ও 3 শতাধিক আহত হন। হামলা থেকে শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে যান। এই ঘটনায় দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় মোট 52 জনকে আসামি করা হয়, যার মধ্যে 31 জন কারাগারে রয়েছেন এবং 18 জন পলাতক। আসামিদের মধ্যে কিছু মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আপিল শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করায় শুনানি আবার শুরু হয়। রায় ঘোষণার জন্য অপেক্ষমান থাকা মানে আদালত পরবর্তী সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অবসরপ্রাপ্ত সচিব AAM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচিত 4 কমিশনারও অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী 24 নভেম্বর রোববার এই নতুন কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের সুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজর মোহাম্মদ সানাউল্লাহ। ডিস নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। নতুন নির্বাচন কমিশন ইসি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচিত 4 কমিশনারও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 24 নভেম্বর রোববার এই নতুন কমিশনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি গঠনের জন্য গঠিত 6 সদস্যের সার্চ কমিটির নেতৃত্বে দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সার্চ কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মুবাশির মনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডাক্তার চৌধুরী রফিকুল আবরার এবং সাবেক সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম। 20 নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির মাধ্যমে 10 জনের একটি নামের তালিকা দেওয়া হয়। এরপর থেকে ওই তালিকা থেকে 5 জনকে নির্বাচন কমিশনে নিযুক্ত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে, যা 18 সদস্য বিশিষ্ট। এই কমিটি সংগঠনের আওতাধীন বিভিন্ন পদাধিকারীদের অন্তর্ভুক্ত করে এই নতুন কমিটি মোহাম্মদ মাহিন সরকার, রশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফুর রহমান, আহনাফ সাইদ খান, তারেকুল ইসলাম, তরিকুল ইসলাম, মোহাম্মদ মেহবার হোসেন সিপাত, আসাদুল্লাহ আল গারিব, মোহাম্মদ রাকিব, সিনতিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাইম আবেদিন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নীরব, রাশেদ আহমেদ, রফিকুল ইসলাম আইনি এবং মইনুল ইসলাম হাসনাতকে অন্তর্ভুক্ত করেছে। ডিস নিউজে বিস্তারিত জানছেন লাবণী আক্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে, যা 18 সদস্য বিশিষ্ট। এই কমিটি সংগঠনের আওতাধীন বিভিন্ন পদাধিকারীকে অন্তর্ভুক্ত করে। এই নতুন কমিটি মোহাম্মদ মাহিন সরকার, রশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফর রহমান, আহনাফ সাইদ খান, তারিকুল ইসলাম, মোহাম্মদ মেহরাব হোসেন শিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাইম আবেদিন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নীরব, রাসেল আহমেদ এবং মইনুল ইসলাম হাসনাতকে অন্তর্ভুক্ত করেছে। এর আগে 22 অক্টোবর সংগঠনের সমন্বয়ক টিম বিলুপ্ত করে একটি 4 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যার সদস্যরা ছিলেন হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ এবং উমামা ফাতিমা। নতুন গঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর গুরুত্ব সম্পর্কে একটি সুস্পষ্ট এবং গভীর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।
তিনি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের কথা উল্লেখ করেছেন, যা হলো একটি বৈষম্যহীন, শোষণহীন এবং কল্যাণময় রাষ্ট্র গঠন। তার বক্তব্যের দেশের জনগণকে সত্যিকার ক্ষমতার মালিক হিসেবে চিহ্নিত করার প্রতিশ্রুতি রয়েছে, যা গণতন্ত্রের মৌলিক ভিত্তি। সশস্ত্র বাহিনীর প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রশংসনীয়। তিনি তাদেরকে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন, যা সম্প্রতি আন্দোলন ও সংকটকালে তাদের মিকার প্রতি ইঙ্গিত করে। ডক্টর ইউনূসের বক্তব্যে আমরা দেখতে পাই একটি নতুন বাংলাদেশের ধারণা, যেখানে সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের সদস্য হিসেবে অভিহিত করা হয়েছে। ডিএস নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের বক্তব্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর গুরুত্ব সম্পর্কে একটি সুস্পষ্ট এবং গভীর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। তিনি মুক্তিযোদ্ধাদের স্বপ্নের কথা উল্লেখ করেছেন, যা হলো একটি বৈষম্যহীন, শোষণহীন এবং কল্যাণময় রাষ্ট্র গঠন। তার বক্তব্যে দেশের জনগণকে সত্যিকার ক্ষমতার মালিক হিসেবে চিহ্নিত করার প্রতিশ্রুতি রয়েছে, যা গণতন্ত্রের মৌলিক ভিত্তি। সশস্ত্র বাহিনীর প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রশংসনীয়। তিনি তাদেরকে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন, যা সাম্প্রতিক আন্দোলন ও সংকটকালে তাদের ভূমিকার প্রতি ইঙ্গিত করে। ডাক্তার ইউনূসের বক্তব্যে আমরা দেখতে পাই একটি নতুন বাংলাদেশের ধারণা, যেখানে সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের সদস্য হিসেবে অভিহিত করা হয়েছে। এর মাধ্যমে তিনি সংকীর্ণতা ও বিভাজনের পরিবর্তে ঐক্যের আহ্বান জানান। এই নতুন দেশে পারস্পরিক সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রতিজ্ঞা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং শিক্ষকতা, সৈনিক, শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত জনযুদ্ধের কথা উল্লেখ করে তিনি দেশের সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ঘটনা বলে শনাক্ত করে তিনি শাহাদাত বরণকারী বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অবশেষে অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেছেন যে তারা আগামী দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ। এভাবে তার বক্তব্য একটি অনুপ্রেরণামূলক এবং গভীর রাজনৈতিক ও মানবিক উদ্দেশ্য ধারণ করে, যা দেশের জনগণের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতার বন্ধন তৈরি করার আহ্বান জানায়। বিষয়বস্তু অনুযায়ী এখানে স্থানীয়রা অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি করছেন এবং গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমে সন্দেহ প্রকাশ করেছেন। জনগণ যানজটে ভোগান্তিতে পড়ছে এবং রাস্তায় ধাওয়া পাল্টা দেওয়া চলছে। ঢাকায় স্বাধীনভাবে চলাচলকারী এসব রিকশা নিয়ে কিছু মাত্রা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও অভিযোগ নিয়ে আলোচনা করা হয়েছে। সরকার এবং প্রশাসনকে আসন্ন সিদ্ধান্তগুলোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিশেষ করে স্থানীয় গ্যারেজগুলো এবং তাদের কার্যক্রম সম্পর্কে নজরদারি বাড়াতে হবে। ডিএস নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। বিষয়বস্তু অনুযায়ী এখানে স্থানীয়রা অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার দাবি করছেন এবং গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমে সন্দেহ প্রকাশ করেছেন। জনগণ যানজটে ভোগান্তিতে পড়ছে এবং রাস্তায় ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ঢাকায় স্বাধীনভাবে চলাচলকারী এসব রিকশা নিয়ে কিছুমাত্র সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও অভিযোগ নিয়ে আলোচনা করা হয়েছে। সরকার এবং প্রশাসনকে আসন্ন সিদ্ধান্তগুলোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে, বিশেষ করে স্থানীয় গ্যারেজগুলো এবং তাদের কার্যক্রম সম্পর্কে নজরদারি বাড়াতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সংবাদে রাজনৈতিক অঙ্গীকার এবং কার্যক্রমে সম্পর্কিত অভিযোগও রয়েছে, যা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। হাইকোর্টের নির্দেশনা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে নাকি জনশৃঙ্খলা বজায় রাখা যায় এবং জনগণের স্বার্থ সংরক্ষিত হয়। এছাড়া স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা তৈরি করা এবং অবিবেচনাপূর্ণ পরিস্থিতি এড়াতে স্থানীয় নেতাদের একটি সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত উদ্যোগ নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের বিরুদ্ধে জনমানুষের আবেগ তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, দেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা প্রকাশের কথা। তিনি বলেন, আমরা ব্যবসায়ী পার্টনার চাই, উল্লেখ করে সরকারের দায়িত্ব গ্রহণের সময় তার দ্বিধা ও পরে দায়িত্ব নিচ্ছেন বলেও জানান।
দেশ নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। ডাক্তার মোহাম্মদ ইউনূস টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের বিরুদ্ধে জনমানুষের আবেগ তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, দেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা প্রকাশের কথা। তিনি বলেন, আমরা ব্যবসায়ী পার্টনার চাই। উল্লেখ করে সরকারের দায়িত্ব গ্রহণের সময় তার দ্বিধা এবং পরে দায়িত্ব নিচ্ছেন বলেও জানান। ইউনূস দাবি করেন, শেখ হাসিনার 15 বছরের শাসনে শতাধিক বিচার বহির্ভূত গুম ও হত্যা করা হয়েছে, যা একটি ফ্যাসিবাদী শাসনের উদাহরণ বলে তিনি অব্যাহত করেন। ডাক্তার ইউনূস আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনরত তরুণদের উচ্চাকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের প্রতি তাদের আশাবাদী মনোভাব চিত্রায়িত হয়েছে দেয়ালচিত্রে। তিনি জানান, সংস্কারের প্রক্রিয়া চলছে, যেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থার উন্নতির পাশাপাশি দেশের বাইরে পাচার করা অর্থের পুনরুদ্ধারের পরিকল্পনাও রয়েছে। এই সাক্ষাৎকারের মাধ্যমে ডাক্তার ইউনূস দেশের রাজনৈতিক পরিস্থিতি এক নতুন দিগন্তের ইঙ্গিত দিয়েছেন এবং সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জনগণের সোচ্চার ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির সঙ্গে অর্থবহ ও মানসম্পন্ন চাকরি সৃষ্টি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার 4 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে প্রতিনিধি দলটির নেতৃত্ব দিবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ ও শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। দেশ নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। বাংলাদেশের টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থবহ ও মানসম্পন্ন চাকরি সৃষ্টি নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার 4 দিনের সরকারি সফরে ঢাকা আসছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালি এম ফে রড্রিগেজ ও শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। এই সফরের সময় প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শিল্পের মালিকপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। তারা বাংলাদেশে তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এবং বৈশ্বিক শ্রমিক বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করবেন, যেখানে মূলত বাংলাদেশ অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের সহায়তা বিষয়ক নানা বিষয়ে আলোচনা হবে। সফরের লক্ষ্য হল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক স্তরে স্বীকৃত শ্রমের মানোন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রগতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরা। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার 21 নভেম্বর এক তথ্য প্রকাশে জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ গত এক সপ্তাহে 6 কোটি 10 লাখ ডলার বেড়ে মোট 1,849 কোটি 40 লাখ ডলারে দাঁড়িয়েছে। বিভিন্ন তহবিল সহ গঠিত মোট রিজার্ভের পরিমাণ এখন 2,427 কোটি ডলার। আগের সপ্তাহে চলতি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে 2 মাসের বিল পরিশোধের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 19 বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। দেশ নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার 21 নভেম্বর এক তথ্য প্রকাশ করে জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ গত এক সপ্তাহে 6 কোটি 10 লাখ ডলার বেড়ে মোট 1,849 কোটি 40 লাখ ডলারে দাঁড়িয়েছে। বিভিন্ন তহবিল সহ গঠিত মোট রিজার্ভের পরিমাণ এখন 2,427 কোটি ডলার। আগের সপ্তাহে চলতি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে 2 মাসের বিল পরিশোধের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 19 বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। আকু হলো আন্তর্দেশীয় লেনদেনের নিষ্পত্তি একটি ব্যবস্থা, যার সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তবে শ্রীলঙ্কা সম্প্রতি দেনা পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে এই তালিকা থেকে বাদ পড়েছে। রিজার্ভ থেকে বাংলাদেশকে দৈনন্দিন ভিত্তিতে বিদেশি ঋণ এবং ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। দেশের জরুরি আমদানি ব্যয়ের জন্যও রিজার্ভ থেকে ডলার বিক্রির প্রয়োজন হয়। অন্যদিকে বৈদেশিক ঋণ, অনুদান এবং প্রবাসী আয়ের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হিসেবে জমা হয়। এই ছিল রাতের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।